This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে শাসকের কুকথার হাত থেকে রেহাই পাচ্ছেন না একজন সন্তান হারা মা বাবা। তাদের একমাত্র কৃতি সন্তান, যাকে নিয়ে মা বাবা অনেক স্বপ্ন দেখেছিলেন, তাকে তার নিজের ক্যাম্পাসে ধর্ষণ করে খুন করা হলো। এই ঘটনায় তদন্তের গাফিলতিই ধরা পড়েছে আদালতের চোখে পর্যন্ত। আর সেটাকে নিয়েই তিলোত্তমার পরিবার তারা অভিযোগের আঙুল তুলেছেন প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ এবং পুলিশ মন্ত্রীর দিকে, স্বাভাবিকভাবে। আর এই কারণেই আক্রমণাত্মক হয়ে উঠছে এবার শাসক শিবির, তোলপাড় রাজনৈতিক মহলে। সুলতান মেয়ের জন্য বিচার আমি চাইছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত, এই ধরনের মন্তব্য তো ওনার মুখে শোভা পায় না। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর থেকে তিলোত্তমার মা বাবাকে বেলাগাম আক্রমণ একের পর এক তৃণমূল নেতার। রাজনৈতিক মহলে প্রশ্ন, সন্তান হারাদের আক্রমণই কি তৃণমূলের কালচার? তারা বিরোধীদের রাজনৈতিক স্টেটমেন্টগুলো যেন তাদের কোনোভাবে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন, তাদের আবেগকে, তাদের যে যন্ত্রণা, তাদের আবেগকে বিভ্রান্ত করা হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় শিয়ালদা আদালত। সেই নির্দেশনামায় আরজিকর কর্তৃপক্ষ, পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর গাফিলতির কথাও উল্লেখ করেন বিচারক। তা নিয়েই প্রশ্ন তিলোত্তমার পরিবারের। যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে, মানে কিছু লোক তো মনে হচ্ছে রায়ের কপি একটু উল্টে দেখেছে বলে আমার সন্দেহ আছে। মানে বলতে হয় বলে, হ্যাঁ, বললে কেউ কোথাও নির্দেশ আছে বলে দিচ্ছে। রায়ের কপি পড়ছে না কেউ, এটা আমি শিওর একদম। রায়ের কপি বললে অন্তত এরকম মানে যা বাজে মন্তব্য করছে এগুলো করতো না। কিন্তু সেই প্রশ্ন তুলেই শাসক দলের আক্রমণের মুখে পড়েছেন তিলোত্তমার বাবা মা। কেউ তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ তাদের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র টেনে আনছেন। তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছেন। যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। যদিও দলের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সমাজ মাধ্যমে লিখেছেন, একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবেন না। পাশে না থাকলেও তারা যাই করুন বা বলুন, তাদের সমালোচনা থেকে বিরত থাকুন। স্বাভাবিকভাবেই এই ইস্যুটি নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম। পরিবারটাকে যে অপমান করে তার তীব্র প্রতিবাদ করছি। আমরা সেই পরিবারের পাশে আছি। মদন মিত্র সবচেয়ে নোংরা কথা বলেছেন, সবচেয়ে ইতরের মতো কথা বলেছেন মদন মিত্র। বাকিরাও বলেছেন, কিন্তু ইতরামিতে মদন মিত্র সকলকে ছাড়িয়ে গেছে। আরজিকর কাণ্ডে আমজনতা গর্জে ওঠার পর গত কয়েক মাস ধরে দৃশ্যতই ব্যাকফুটে চলে গিয়েছিল তৃণমূল। চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখে কুলু পেটেছিলেন বেশিরভাগ তৃণমূল নেতা। এখন জনতার আবেগ এবং চিকিৎসকদের আন্দোলন খানিকটা স্তিমিত হওয়ার পর তারা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে শুরু করেছেন। পাল্টা আক্রমণে হারানো জমি দখলের চেষ্টায়ও নেমেছেন, এমনটাই মত রাজনৈতিক মহলের। কিন্তু সেই মরিয়া আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না সন্তানহারা বাবা মা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, সিবিআই তদন্তে অনাস্থা দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিলোত্তমার পরিবার। সেই সংক্রান্ত আবেদন আপাতত প্রত্যাহারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে নতুন করে আবেদন জানালে নতুন শুনানির দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। আরজিকর আন্দোলনের সময় কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকদের ছুটি যাতে কাটা না হয় সে বিষয়টিও দেখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিলোত্তমার ধর্ষক খুনি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু আইনি লড়াই এখনো শেষ হয়নি। নিম্ন আদালতের রায়দানের আগেই সুপ্রিম কোর্টে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন তিলোত্তমার মা বাবা। সেই সংক্রান্ত শুনানিতেই বুধবার সর্বোচ্চ আদালত তিলোত্তমার পরিবারকে নতুন করে তদন্তের আবেদন প্রত্যাহারের নির্দেশ দিল।
শিয়ালদা কোর্টের রায় আসার আগেই সিবিআই তদন্তের ধরন যথাযোগ্য নয় বলে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী। কিন্তু আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন সেই অ্যাপ্লিকেশন এখন শোনা হবে না, অ্যাপ্লিকেশন প্রত্যাহার করতে হবে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে। কারণ হলফনামায় যে বিষয়গুলি উল্লেখ রয়েছে তার একাধিক বিষয়ে আলোচনা সাপেক্ষ, বিতর্ক সাপেক্ষ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের মন্তব্য, ইতিমধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এই আবেদনে যা জানানো হয়েছে তাতে এমন একাধিক বিষয় আছে যা বিতর্ক সাপেক্ষ। হলফনামার মাধ্যমে আদালতে যা বলা হবে তার দীর্ঘমেয়াদী ফল হতে পারে। এই আবেদন প্রত্যাহার করুন, প্রয়োজনে নতুন করে আবেদন জানানোর সুযোগ পাবেন। তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, যারা প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সে সমস্ত অভিযুক্ত ক্ষমতার অলিন্দে রয়েছেন, তারা এখনো পর্যন্ত তদন্তের আওতার বাইরে রয়েছেন এবং যে সময় চলে যাচ্ছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও পাল্টা যুক্তি দেন। সলিসিটর জেনারেল জানিয়ে দিলেন যে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এখন যদি শুনানি হয় তাহলে কোথাও পরোক্ষে যিনি অভিযুক্ত, যিনি দোষী, তিনি কিছুটা সুবিধা পেয়ে যাবেন, যা কখনোই সমীচীন হবে না। সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির নির্দেশ, প্রয়োজনে নতুন করে আবেদন জমা দিতে হবে, তারপর ঠিক করা হবে পরবর্তী শুনানির দিন। একটাই কথা বলতে বাধ্য হচ্ছি, সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে, সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিল, এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আজকে প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এই জন্যই আমাদের সমস্যাটা দিন দিন বাড়ছে। আশা করছি সিবিআই এর লোককে দিয়ে হাইকোর্টে মামলা এলে সিবিআই এর উপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো। এদিন শুনানিতে এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের আইনজীবী সওয়াল করেন, আরজিকর আন্দোলন চলাকালীন কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পদক্ষেপ করা হচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, বিষয়টি সলিসিটর জেনারেল দেখবেন, চিকিৎসকদের ছুটি যাতে কাটা না যায় সেটা দেখতে হবে, তবে এই নির্দেশ পরবর্তী ক্ষেত্রে নজির হিসেবে গণ্য হবে না। প্রত্যেকবার কোর্টে কেন যেতে হবে? এইভাবে প্রত্যেক পদে একদিক দিয়ে বিচার চাই বলে অন্যদিকে প্রতি পদে বিচারের পথে বাধা সৃষ্টি করা, এ তো চলতে পারে না। তবে হ্যাঁ, তারা যদি এই মনে করে তাহলে তাই হোক, আমরা ছাড়ছি না। তারা যদি মনে করে আমরা হতাশ হয়ে চলে যাব আর ব্যাপারটা আগের মতো হয়ে যাবে, তাহলে এটা হবে না। প্রতিবাদীদের গলা থামানো যায়নি। যারা 9 আগস্টের পর থেকে রাস্তায় ছিল তারা এখনো রাস্তায় আছে এবং আমার মনে হয় যতদিন না আমাদের মেয়ের ন্যায় বিচার আমরা পাবো, আমরা ততদিন রাস্তাতেই থাকবো। যতদিন না এই স্বাস্থ্য ব্যবস্থার রঙে রঙে দুর্নীতির ঘুণকে আমরা ঝেড়ে পরিষ্কার করতে পারবো, ততদিন আমরা রাস্তাতেই থাকবো। এদিকে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন জুনিয়র ডাক্তাররা। জ্যোতির্ময় কর্মকার ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আসুন পরের খবরে নজর রাখি। দেখুন, আপনার সারা জীবনের জমানো পুঁজি হঠাৎ করে যদি দুর্নীতির ঘূর্ণিতে হারিয়ে যায়, বাড়িতে ভীষণ প্রয়োজন সমবায়ে জমানো ফান্ড ভাঙাতে গিয়ে যদি দেখেন যে সেই টাকার আর কোনো হদিশই নেই, তাহলে খাস কলকাতায় সেলের কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক তছরূপ, 600 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। আশি পেরিয়েছেন সেলের প্রাক্তন এক কর্মী। তার দাবি যে সেলের সমবায়ে 10 লক্ষ টাকা জমা রেখেছিলেন তিনি, কিন্তু এখন স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ফান্ড থেকে 40,000 টাকাও তুলতে পারছেন না। আশিটি পর এই ব্যক্তিকে প্রায় রোজই দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত আসতে হচ্ছে সমবায়ের অফিসে, কিন্তু অবস্থা সেই একই তিমিরে। কোথা থেকে আসছে? আমি দক্ষিণেশ্বর। বয়স কত? তার আমার বয়স হবে 81 হবে। কথা বলতে বলতে জানছিলাম যে আপনার স্ত্রীর অপারেশন আছে। হ্যাঁ, কাগজটি দেখাবো? কত টাকা লাগবে? আমার কাগজ দরকার নেই। অপারেশন হবে ধরুন দুটোতে মিলিয়ে 40 তো হবেই। কি বলছেন? কেন চোখের অপারেশন দুটো। টাকা পাবেন? টাকার কথা কোনো হদিশ দিচ্ছে না। আমার একটা 50,000 টাকা ম্যাচিওর হয়েছে ও বাড়িতে ইস্পাত ভবনে, ওখানে আগে দিয়েছি। আমার কাছে সব রিসিপ্টগুলো সবই রয়েছে। আমি ওখানে 17 তারিখে দিয়েছি। আজকেও গেছিলাম আমি, বলে আমাদের যেরকম ইনস্ট্রাকশন দেবে পাঠাবার সেই রকমভাবে পাঠাবো। আমরা তাহলে কি পাবো না, বলে আমরা বলতে পারবো না। এবার বলুন আমি কি করবো এবার? তাহলে অপারেশনটা কি হবে কি হবে না? আমরা টাকাটা পাচ্ছি না।
আগে তো ইন্টারেস্ট ভালো ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংই তো এখানে জমা দিয়েছিলাম। আমি নিজে কোঅপারেটিভ স্টাফ ছিলাম। হ্যাঁ, সব কিছু মিলিয়ে 10-এর মতন। 10 লাখ বাড়ি কি বলেই বা ফিরবো তাও আমি জানি না। চিন্তা করবে না, কিছু একটা হবে। এখানে কতটা কি হবে জানি না, কিন্তু চিন্তা করবে। চিন্তা করবো না, চিন্তা আবার এসে যাচ্ছে। আমাকে বলে তুমি কি কোনো চিন্তা ভাবনা করো না? আমি ওকে বুঝতে দিই না যে আমি ভেতরে কি চিন্তা করি আর না করি। এটাই হয়ে গেছে মুশকিল ভাই। কি বলবো বলো, আমার তো কি বলার নেই না। ওকে বলতে গেলে এখন ওকে আমি সান্ত্বনা বাক্য দিই, আর কিছু বলার নেই আমার। বলতে গেলে ও নিজে আফসোস মাথা ঘুরে পড়ে যাবে। 2 দিন বাদে যার অপারেশন, ডান চোখটা ভালো হয়ে যাবে, বাঁ চোখটার কোনো গ্যারেন্টি দিতে পারছে না, বলে অপারেশনটা করিয়ে নিন। আরে করিয়ে নেবো, টাকাটা না পেলে করাবো কি করে ভাই? দেখুন, চিন্তার বিষয় কিন্তু আরো বেশ কিছু আছে, কারণ বাংলায় গোলাগুলি যেন এখন জল ভাতে পরিণত হয়েছে। রাতে মালদা হলে সকালবেলা নদিয়া, কথায় কথায় মুড়ি মুরগির মতো গুলি চলছে। কোথাও জমি নিয়ে বিবাদ, কোথাও মদ খাওয়া নিয়ে বচসা, নাম জড়াচ্ছে শাসক দলের কর্মীদেরও। ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন সামনে আসছে, কোথা থেকে এত অস্ত্র আসছে? পুলিশের নজরদারি সেটা কোথায়? যিনি মারা গেছেন তার নাম কি বললেন? আলম শেখ। ওকে গুলি করেছে? কোথায় করেছে? এখানে গলাতে। এক টুকরো জমি, দাবিদার 2 জন। সেই জমির দখল নিয়েই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল চাপড়ার মহেশনগরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে লোকজন নিয়ে জমিতে চাষ করতে গিয়েছিলেন আলম শেখ। সেই সময় সেখানে বন্দুক হাতে হাজির হয় করিম শেখের দলবল। আলম বাধা দিতেই গুলি চালাতে শুরু করে তারা। খেতেই লুটিয়ে পড়েন আলম। 3 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। যে গুলি চালিয়েছে বলে অভিযোগ, সে আবার খুনের দায়ে যাবজ্জীবন জেল খাটা আসামি। ওটা বলতে একটা জমি কেনে মহব্বর শেখ, আজ 30 বছর থেকে জমিটা করে একজনা করতো, তার সঙ্গে কিনে নিয়েছে। ওই যারা লড়াই করিস মেরেছে ওরা নাকি বলছে আমরা কিনেছে। ওরা জমিতে চাষ দিতে গেছিল, এরা অনলি বলেছে যে জমিতে চাষ দিয়েছে কিভাবে। আর গুলি কারা করলো গুলি? ওই রহিমের দল বল। আমার দিদি মারা গেছে আজ 15 দিনের মতো। ওনার মৃত্যু সার্টিফিকেট করার জন্য আমার বাবা পঞ্চায়েতে গিয়েছিলেন। পঞ্চায়েত থেকে এসে আমার বাবা বলছে জমিটা দেখে আসি, জমিটা দেখে এসে তারপরে নামাজ পড়তে যাবো। আমার বাবা যত সময় জমিতে পা দিয়েছে আর ওনারা আমার এত বড় ক্ষতিটা করে দিয়েছে। কারা মেরেছে? আমার বিরোধী দলরা। বাধা দিতে যাওয়ায় গ্রামবাসীদের কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। তাতে জখম হয়েছেন আরও 2 জন। গুরুতর জখম অবস্থায় আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করিমকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের কাছে ইনফরমেশন ছিল সকালে এখানে একটা ল্যান্ড নিয়ে ডিসপিউট হয়েছিল 2 পার্টির মধ্যে। সেখানে একটা ক্ল্যাশ হয়, ওদের মধ্যে একটা স্ট্যাবিং হয়েছিল, যে স্পট ইনজুরি হয়েছিল 3 জনের। তাদের মধ্যে 1 জন হসপিটালে ব্রডডেড হয়েছে আর 2 জন ইনজুরি আছে এখনো। আলমকে কি গুলি করেই মারা হয়েছে? আমাদের যেটা রয়েছে প্রাইম অফিসে দেখে মনে হচ্ছে বুলেট ইনজুরি আছে, তবে এখনো ডাক্তার যে আমাদের রিপোর্টটা দেবে সেটার উপর কনফার্মেশন নিয়ে আমরা তারপর বলতে পারবো। মালদায় গোলাগুলি তো এখন রোজ নামছা। গত 26 দিনে এই নিয়ে 5 বার শুট আউট মালদায়। ফের কাঠগড়ায় শাসক দল। বিনা পয়সায় সিঙ্গারা মদ না দেওয়ায় গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মী নিমাই ঘোষ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গুলিতে নিহত প্রদীপ কর্মকার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিরঞ্জন নামে আরও 1 জন। নিমাই নাকি এলাকার ত্রাস, দাবি আহতের পরিবারের। নিমাই ঘোষ আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকুল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। দুলাল সরকার খুনের পর এসপিকে প্রকাশ্যে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। এর পরও বদলায়নি মালদার ছবি। অস্ত্র যেন খোলামখুচি। কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? এখান থেকে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতাদের প্রভাবশালী হাত থাকার জন্যই কি এই দৌরাত্ম্য ক্রমশই বেড়ে যাচ্ছে? ক্রমশই
খোলামকুচি হয়ে উঠছে আগ্নেয়াস্ত্রের সঙ্গে রাখা এবং যখন তখন গুলি চালানো? এই প্রশ্ন এখন শুধু বিরোধীরা তুলছেন না, তুলছেন সাধারণ মানুষও। আর কত গুলি চললে, কত প্রাণ ঝরলে ঘুম ভাঙবে প্রশাসনের? মহাদেব কুণ্ডু ও সুমতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।